আবিদ দর্শিনীর কপালে পরম আদরে ঠোঁট ছোঁয়ায়। দর্শিনী আবারও আবিদকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি আবার জিম করে আসুন, পুরোপুরি ঘেমে গেছেন। এমন অবস্থায় চাই একদম। আপনাকে সেভাবেই জড়িয়ে ধরবো, দ্রুত যান। কি বলছো? ওই কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? এখনই যাও, ফ্রেশ হয়ে আসো, তোমাকে পৌঁছে আমি অফিসে যাব। না, আপনাকে আমি ঘামাক্ত অবস্থায় জড়িয়ে ধরবো, তারপর ভার্সিটিতে যাব আবিদ। দর্শিনী, এবার আমার দেরি হচ্ছে, তোমাকে আর আদিবকে পৌঁছে দিয়ে আমাকে যেতে হবে, একটু বুঝো প্লিজ। আচ্ছা সরি, আমার উচিত হয়নি ওই কথাটা বলা। এবার ফ্রেশ হয়ে আসো, কান্নাকাটি করে কি আল বানিয়েছো নিজের, আল্লাহ। আবিদ দর্শিনী আদিবার জন্য বেশ কিছুক্ষণ ধরে গাড়িতে অপেক্ষা করছে। আদিবার কোচিং আছে আজকে, ওকে কোচিংয়ের জন্য নামিয়ে আবিদ দর্শিনীকে ভার্সিটিতে পৌঁছে দেবে, তারপর নিজের গন্তব্যে পৌঁছাবে। অথচ এই দুজন এত লেট করলো। আবিদ বারবার ঘড়িতে সময় দেখছে, ইস কত দেরি হয়ে গেল আজ। ঠিক সেই সময়ে আদিবা হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। আদিবা গাড়িতে বসতেই আবিদ রওনা দেয়। পথিমধ্যে আদিবা দর্শিনী নানান কথাবার্তা বলতে থাকে। আবিদ অতটা গুরুত্ব না দিলেও সব কথা তার কানে যাচ্ছে। একটা সময় পরে আবিদ খেয়াল করে একটা কালো গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে। একবার দুইবার এইভাবে বারবার। আবিদ ভ্রু কুঁচকে ফ্রন্ট মিরারে তাকায়। তার কেমন জানি সন্দেহ হচ্ছে। সে দ্রুত কিছু একটা ভেবে অগোচরে পুলিশকে ইনফর্ম করে দেয়। তাছাড়া তার বিশ্বস্ত গার্ডদের আসতে বলে। কিছুক্ষণ পরে ওদের গাড়িটা লোকালয় থেকে দূরে যেতে কালো গাড়িটা সরাসরি সামনে চলে আসে। একটুর জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়নি। আবিদ এক্সিলেটরে চাপ প্রয়োগ করে সজোরে ব্রেক করে বসে। দর্শিনী আদিবা দুইজনেই অনেক ভয় পেয়ে যায়। আবিদ তৎক্ষণাৎ বলে ওঠে, ঠিক আছো তোমরা? আদিবা দর্শিনী নিজেদের সামলে নেয়। আদিবা হঠাৎই ক্রুদ্ধ হয়ে বলে, ঠিক আছে, কিন্তু সামনের গাড়িটার কি সমস্যা? মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়েছে নাকি? আবিদ কিছু একটা ভেবে বলে, গাড়ি লক করে দিচ্ছি, গাড়ি থেকে কেউ বের হবে না, বুঝেছো? দর্শিনী চিন্তিত হয়ে বলে, এরা কি গুন্ডা মস্তান? আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না। আমাকে জানতে হবে এরা কি চায়, তোমরা চুপচাপ গাড়িতে থাকো। এটা বলে আদিব গাড়ি লক করে কাজ বন্ধ করে বেরিয়ে যায়। আবিদ দর্শিনী ইতিমধ্যে ভয় পেয়ে কেঁদে ফেলেছে। দর্শিনী গাড়ি থেকে বার কয়েক আবিদকে ওই গাড়ির কাছে যেতে নিষেধ করে, কিন্তু আবিদ শোনেনি। এই জন্য দর্শিনী আবারও শব্দ করে কেঁদে ফেলে। আবিদ সরাসরি গাড়ির কাছে যেতেই 4-5 জন বের হয়ে আসে। তাদের হাতে ধারালো সব অস্ত্র ছিল। আবিদ ভাবলেশীন। সে জানতে চায় লোকগুলো কে, কেন এইভাবে পিছনে পড়ে রয়েছে। আবিদের অকোচরে শত্রু খেলা হচ্ছে, অথচ মানুষটাকে আবিদ জানে না, তবে সে জানতে বড্ড আগ্রহী। এদিকে দর্শিনী গাড়ির মধ্যে থেকে সবটা দেখছে। ছেলেগুলোর হাতে ধারালো অস্ত্র দেখে তাদের ভয় পাওয়া স্বাভাবিক। আবিদ একাই বিনা অস্ত্রে ওদের কাছে গেছে। আদিবা দর্শিনী দুইজনেই ভয়ে কাঁপছে। দর্শিনী বারবার আল্লাহকে ডাকছে। আবিদ ছেলেগুলোকে দেখে বয়স আন্দাজ করে ফেলেছে। সবাই কম বয়সী ছেলে। আবিদ কিছুক্ষণ আগে পুলিশকে ইনফর্ম করেছে। সে বুদ্ধি করে ছেলেগুলোকে বিজি রাখতে বলে, কি চাও তোমরা? কে পাঠিয়েছে তোমাদের? শোনো, তোমাদের যত পেমেন্ট করা হয়েছে আমি তার থেকে দ্বিগুণ করব। তোমরা আমার সঙ্গে কাজ করো, আমি তোমাদের সাহায্য করব। ছেলেগুলো সবাই আবিদের কথায় একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কিছু বলে নেয়। আবিদ ঈগলের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের গতিবিধি পরোক্ষ করতে থাকে। ছেলেগুলো নিজেদের মধ্যে কথা বলে আবিদের উদ্দেশ্যে বলে, আপনার হয়ে কাজ করলে আমরা লাভবান হব ঠিকই, কিন্তু আমাদের পরিবারকে হারাতে হবে, সেটা আমরা কেউই চাই না। তাছাড়া আপনাকে না মেরে আমরা ম্যামকে নিয়ে যেতে পারবো না। স্যার আমাদেরকে ছাড়বেন না, তাই আপনাকে মরতেই হবে। আবিদ হতভম্ব হয়ে শুনল সবটা। সবকিছু তাহলে দর্শিনীকে ঘিরে। রাগে আবিদের শরীরের রগ ফুলে উঠল। সে ছেলেগুলোকে ভালো কিছু অফার করেছিল, তারা সেটা ফিরিয়ে দিল। তাই আবিদের এখন আর আফসোস নাই। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আবিদ একাই যথেষ্ট, কিন্তু তাদের কাছে অস্ত্র রয়েছে। আবিদ তাদেরকে ডিস্ট্রাক্ট করতে বলে, বেশ সাহসী তোমরা, বুঝতে পারছি মারপিটে পারদর্শী, কিন্তু আমাকে মারার জন্য এত সব অস্ত্র। তোমরা কি ভীতু নাকি? যুদ্ধ কৌশল জানো না? আমি বিনা অস্ত্রে তোমাদের সঙ্গে লড়ব কিভাবে? সাহসী যেহেতু, তবে বিনা অস্ত্রে আমাকে আক্রমণ করো। আবিদের কথায় ছেলেগুলো ভাবুক হয়। তাদের মধ্যে লিডার টাইপ একজন ছেলে দুইজনকে বলে আবিদকে অস্ত্র ছাড়া আক্রমণ করতে। আবিদ ঠিক এটাই চাইছিল।
কোনো মতে পুলিশ আসা অবধি তাদেরকে অস্ত্র ছাড়া প্রতিরোধ করতে। এখন ছেলেগুলো জেদের বসায় আবিদের কথায় তাচ্ছিল্যতার সঙ্গে হেসে অস্ত্র ছাড়াই লড়াই করবে। তাদের ধারণা তারা 5-6 জন যথেষ্ট আবিদকে অস্ত্র ছাড়া ঘায়েল করতে। ছেলেগুলোর মধ্যে 2 জন আবিদের উপরে ঝাঁপিয়ে পড়লে আবিদ একজনকে লাথি দিয়ে ফেলে, অন্যজনকে চড়থাপ্পড় দিতে লাগলো। অন্যদিকে মাটিতে পড়ে যাওয়া ছেলেটা উঠে দাঁড়ালে আবিদ 2 হাত দিয়ে 2 জনকে থাপ্পড় দিতে দিতে দূরে সরিয়ে দেয়। ততক্ষণে পুলিশের গাড়ি চলে এসেছে। ছেলেগুলো ভয় পেয়ে গাড়িতে চড়ে বসে। লিডার ছেলেটা গাড়িতে চড়ে বসার আগে আবিদের দিকে ছুরির আঘাত করে বসে। আবিদ হাত দিয়ে প্রতিরোধ করতে গিয়ে হাতের তালুতে আঘাত পায়। পরবর্তীতে আবিদ ছেলেটির বুকে লাথি দেয়। ছেলেটি মাটিতে আছড়ে পড়ে। ততক্ষণে পুলিশ এসে ছেলেগুলোকে ধরে ফেলে। আবিদের হাত থেকে স্রোতের ন্যায় রক্ত পড়ছে। ডান হাতে গভীর ক্ষত হয়েছে। ব্লিডিং থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে। আবিদ তবুও নির্বিকার হয়ে আছে। ইতিমধ্যে পুলিশ তখন ছেলেগুলোকে হাত করা পরিয়ে গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পরে আবিদের গার্ডরা চলে আসে। আবিদ আহত অবস্থায় গাড়ির লক খুলে দোষনি আর আদিবাকে বের করে। আদিবা গাড়ি থেকে নেমে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। দর্শিনীর সুযোগ হয়নি আবিদকে জড়িয়ে ধরার। বেচারি প্রচণ্ড ভয় পেয়ে তখন থেকে নিঃশব্দে কাঁদছে। আবিদ একদিকে বোনের মাথায় হাত রেখে কাঁদতে নিষেধ করে, অন্যদিকে আঘাত পাওয়া হাত দিয়ে দর্শিনীর ডান হাত আঁকড়ে ধরে কান্নাকাটি করতে নিষেধ করে। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা তাদের কাছে এগিয়ে আসে। আবিদ আদিবাকে ছেড়ে সাইডে দাঁড়াতে বলে। দর্শিনী তখন আবিদের পাশে দাঁড়িয়েছিল। তার হাতের পৃষ্ঠে আবিদের রক্ত লেগে আছে। দর্শিনী এক হাত দিয়ে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে কিছুক্ষণ রক্তটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু রক্তটা ওঠেনি। পুলিশের লোকটি সবটা খেয়াল করে আবিদকে উদ্দেশ্য করে বলে, উই আর রিয়েলি সরি স্যার, আমরা আরও আগে পৌঁছে যেতাম, কিন্তু আজকের যানজট বেশ ছিল। আপনি আঘাত পেয়েছেন, আমাদের খারাপ লাগছে স্যার। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আবিদ তখন রক্ত বন্ধ করতে হাতে রুমাল চেপে ধরেছে। পুলিশ কর্মকর্তার কথায় হঠাৎই ঠোঁটে চাঞ্চল্যকর সূক্ষ্ম হাসি ফুটিয়ে বলে, ব্যাপার না রফিক সাহেব, আপনি ওদেরকে থানায় নিয়ে যান। আপাতত তাদের থেকে কথা বের করার চেষ্টা করুন। আমি বিকেলে থানায় আসব। ওদেরকে বেশি টর্চার করার দরকার নেই। আমি বিষয়টি দেখব। আর হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। ঠিক আছে, আসুন তবে। কিছুক্ষণ পরেই পুলিশগুলো গাড়িতে চড়ে চলে যায়। আবিদ আদিবা দর্শিনীকে নিয়ে কিছুক্ষণ দাঁড় করিয়ে গার্ডদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেয়। আবিদ গার্ডদের মধ্যে 2 জনকে থাকতে বলে, বাকিদের চলে যেতে বলে। পরবর্তীতে গার্ডরা চলে গেলে আবিদ দর্শিনী আদিবার চাপে পড়ে মেডিপ্যাথের উদ্দেশ্যে রওনা দেয়। তার হাতের ক্ষতটা ছুঁয়ে দর্শিনীকে অনেকক্ষণ কান্না করতে দেখে আবিদ মিষ্টি মধুর হেসেছে। দর্শিনীর জন্য আবিদ এইভাবে 1000 বার আহত হতে রাজি আছে। এই ঘটনার পরে দর্শিনীর সঙ্গে আবিদের তেমন কথা হয়নি। এই জন্যই দর্শিনী অনেকক্ষণ ধরে উসখুস করছিল আবিদের সঙ্গে কথা বলতে। কিন্তু সামনে 2 জন গার্ড, অন্যদিকে আদিবা রয়েছে। এদের মধ্যে আবিদকে একটু আদর করার সুযোগটা নেই। সমস্যাটা মূলত এইখানেই। আবিদের এখন দর্শিনীর মতো সেম অনুভব হচ্ছে। মেডিপ্যাথে আদিবা নিহালের সঙ্গে দেখা হয়ে যায়। এই 5 মাসে যেমন সবার জীবনে পরিবর্তন এসেছে, ঠিক তেমনই আদিবা আর নিহালের জীবনে পরিবর্তন এসেছে। নাছরবান্ধা আদিবা নিহালের পিছু ছাড়েনি। সে নিহালকে প্রতিপদে বোঝানোর চেষ্টা করেছে নিহালের প্রতি তার সমুদ্র সমপরিমাণ ভালোবাসা, অথচ নিহাল তাকে অনেকবার ফিরিয়ে দিয়েছে। অবশ্য আদিবা কখনো নিহালের সিদ্ধান্ত মানতে চায়নি। তবে এই 5 মাসে নিহাল উপলব্ধি করে ফেলেছে আদিবার প্রতি তার ভালো লাগা, ভালোবাসা আছে। বয়সের ডিফারেন্স এছাড়া অন্যান্য কমপ্লিকেশন মোকাবেলা করে 2 জনেই এখন রিলেশনশিপে আছে। যদিও এই ব্যাপারে কেউ জানে না, তবে আদিবার অ্যাডমিশন হয়ে গেলে নিহাল তাকে বিয়ে করবে বলে জানিয়েছে। এই কথাটা শোনার পরে প্রথমবার আদিবা লজ্জা পেয়েছিল। আদিবা যখন বারবার নিহালকে ভালোবাসি বলতো তখন এতটা লজ্জা পায়নি যতটা নিহালের বিয়ের প্রস্তাবে পেয়েছিল। বেচারি পুরো একদিন লজ্জায় নিহালের সঙ্গে কথা বলেনি। এদিকে নিহাল টেনশনে পড়ে গিয়েছিল। হঠাৎই কি হলো তার ছোট্ট প্রেয়সীর। পরবর্তীতে প্রথমবার প্রেমিক হিসাবে আদিবার কলেজের সামনে গিয়ে দেখা করে এসেছে। আদিবা কখনো কল্পনা করেনি সে নিহালের ভালোবাসা পাবে, কিন্তু বাস্তবে যখন এতটা প্রাপ্তি পেল আনন্দে কেঁদেছিল সারাদিন। আজকে কোচিং থেকে নিহালের চেম্বারে দেখা করার কথা ছিল আদিবার, এই জন্যই খুব সুন্দর করে সেজেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার কোচিংয়ে যাওয়া হয়নি।
ভাগ্যক্রমে আবিদ, দর্শিনী, আদিবা সবাই মেডেপ্যাথে এসেছে। এইখানেই আদিবার উজ্জ্বল মুখশ্রীতে কান্নাকাটির স্পষ্টত ছাপ পেয়ে নিহাল ভয় পেয়ে যায়। সে চেক আপ করার ওসিলায় সবার অগোচরে আদিবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। পরবর্তীতে আদিবা তাকে সবটা খুলে বলে। সব শুনে নিহাল তাকে সান্ত্বনা দেয়, মন খারাপ করতে নিষেধ করে। আজকে ডক্টর নিহাল রায়হান আবিদের ড্রেসিং করবে। সে দর্শিনীর সঙ্গে কুশল বিনিময় করে আবিদের হাতে ড্রেসিং করে দেয়। আবিদের হাতের গভীর ক্ষততে 3টা সেলাই পড়েছে। যখন আবিদকে ইঞ্জেকশন পুশ করা হচ্ছিল তখন দর্শিনী চোখ বন্ধ করে আবিদের অনহদ শক্ত করে আঁকড়েছিল। হাতের কাটা জায়গাতে সেলাই করার সময় আবিদ নিশ্চুপ নির্বাক হয়ে ব্যথা সহ্য করে নেয়, কিন্তু দর্শিনী আবিদকে ব্যথা পেতে থেকে চোখ খিচে বন্ধ করে রাখে। মনে হচ্ছিল আবিদ নয়, আঘাতটা দর্শিনী পেয়েছে। বিষয়টি এমন ছিল যে সেলাই আবিদের হচ্ছে, কষ্টটা দর্শিনী পাচ্ছে। আবিদ দর্শিনীর এত কেয়ার দেখে আপ্লুত ছিল। দর্শিনী সেলাইয়ের সময় আবিদকে ডিস্ট্রাক্ট করতে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিল। এদিকে সবটা লক্ষ্য করেছে নিহাল। সে মৃদু হেসেছে দর্শিনীর পজিটিভনেস দেখে। দর্শিনীকে নিহাল এখনো মনে রেখেছে, তবে পছন্দনীয় হিসাবে নয়, সম্মানীয় একজন হিসাবে। সে আবিদ, দর্শিনী দুইজনকেই রেসপেক্ট করে। তাছাড়া আবিদ দর্শিনীর ভালোবাসা তার কাছে ভীষণ স্নিগ্ধ মনে হয়। ইতিমধ্যে নিহাল বাকি সবার মতো আবির সোনির প্রেম থেকে ভালোবাসা সব ঘটনা শুনেছে। আদিবা তাকে নিজে থেকে বলেছে। নিহাল তাই দুইজনের ভালোবাসাকে প্রচণ্ড শ্রদ্ধা করে। নেহাল যেহেতু আজকের ঘটনা সম্পূর্ণ আদিবার কাছ থেকে শুনেছে, এই জন্য দ্বিতীয়বার ওই বিষয়ে কথা তোলেনি। আবিদের চিকিৎসা শেষে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। যাওয়ার আগে আবিদের নিহাল সম্পর্কে সমস্ত ধারণা পাল্টে যায়। নিহাল যেহেতু দর্শিনীকে ভুলে গ্রো আপ করেছে, তাই বৃথা অসন্তোষ পুষে রাখা ঠিক হবে না। তাছাড়া আবিদ জানে নিহাল অত্যন্ত ভালো ছেলে, শুধু দর্শিনীকে নিয়ে সমস্যা ছিল আবিদের। তারা সবাই নিহালকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে নিহাল আবিদকে বলে, বাসায় পৌঁছে জানাবে। ঠিক আছে, আই উইল মিস ইউ, বাই। বাই সুইটহার্ট। চৌধুরী বিলেতে গার্ড সহ আবিদ উপস্থিত হয়। সবাই আবিদের হাতে ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়ে ব্যাপারটা জিজ্ঞেস করে। আবিদ তখন সোফায় গা এলিয়ে দেয়। আদিবা দর্শিনী পুরো ঘটনাটা খুলে বলে। আজকে একটু এদিক থেকে ওদিক হলেই আবিদের প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হওয়ার দরুন আবিদ প্রাণে বেঁচে গেছে। ধারালো অস্ত্রসহিত ছেলেগুলোকে সামলানো ভীষণ জটিল ছিল। সবটা শুনে পরিবারের সবাই হতবিহ্বল। হঠাৎই অনুষা বেগম হু হু করে কেঁদে ওঠেন। তিনি ব্যতিব্যস্ত হয়ে আবিদকে এসে জড়িয়ে ধরেন। দীর্ঘ অনেক বছর পর ছেলেকে এইভাবে জড়িয়ে ধরেছেন অনুষা বেগম। আগেরবার যখন আবিদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দর্শিনী ও অনুষা বেগম পরিবারের সবাই আবিদের শোকে ভীষণ কাতর ছিল। সেই শোক কেটে গেছে অনেক দিন। এখন আবার নতুন বিপদ দেখে তিনি নিজেকে সামলাতে পারেনি। আবিদ অস্বস্তিতে বুধ হলেও মায়ের মাথায় হাত রেখে কাঁদতে নিষেধ করে। একে একে সবাই এসে আবিদকে জড়িয়ে আবেগপূর্ণ হয়ে যায়। এদিকে নিচে কান্নাকাটির আওয়াজ পেয়ে শবনম চৌধুরী লিভিং রুমে চলে আসেন। তিনি নিচে নামতেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। আবিদকে ঘিরে জটলা দেখে সব জিজ্ঞেস করেন। পরবর্তীতে সবার থেকে সবটা শোনার পর তিনি কেঁদে ওঠেন। আবিদ পড়ে যায় বিপাকে। সে কাকে সামলাবে, এখন ফুপি আম্মুকে নাকি নিজের মাকে? অবশেষে সবটা সামলে নেয় আবিদ। দর্শিনী এক্ষেত্রে সাহায্য করে তাকে। আবিদের রেস্ট নেওয়া প্রয়োজন বলে ওপরে নিয়ে যায় দর্শিনী। যাওয়ার আগে বাসার সবাইকে টেনশন করতে নিষেধ করে। অতঃপর সবাইকে নিজেদের রুমে যেতে বলে। আবিদের দুইজন গার্ডস ইতিমধ্যে চলে গেছে। পরিবারের সবাই তখন আবিদ দর্শিনীর মতো নিজেদের রুমে চলে যায়। রুমে পৌঁছে দর্শিনী শান্তির একটা নিঃশ্বাস নেয়। আবিদ তার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি উপহার দেয়। দর্শিনী আবিদের হাতে চুমু খেয়ে মনে মনে বলে, আমার সুদর্শন স্বামী, আল্লাহ তুমি সব সময় আমার স্বামীকে হেফাজত করিও, আমিন। আবিদ দর্শিনীর দিকে তাকিয়ে বলে, সবাই এমনভাবে রিয়্যাক্ট করছে যেন আমি সত্যি মরে গেছি। সামান্য একটা আঘাত ছিল, সিরিয়াস ইস্যু ছিল না। আবিদের মুখে মরে যাওয়ার কথা শুনে দর্শিনী তার মুখ চেপে ধরে। সে আবিদের উপর মৃদু রাগ করে বলে, আপনি কখনো এসব কথা বলবেন না। আল্লাহ আমার সব হায়াত আপনাকে দান করুক, আমিন। আবিদ সূক্ষ্ম এসে দর্শিনীকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বলবো না। দর্শিনী আবেশে চোখ বন্ধ করে। আবিদ দর্শিনীকে শক্ত করে জড়িয়ে ধরে হার্টবিট অনুভব করতে থাকে।
দর্শনী সেই বীভৎস ঘটনার সময় থেকে চাইছিল আবিদকে জড়িয়ে ধরতে, কিন্তু তখন সম্ভব হয়ে ওঠেনি। সে হঠাৎই মাথা তুলে বলে, ছেলেগুলো কি বলছিল আপনাকে? আমার জন্য এসব হয়েছে, ঠিক না? আমি আপনার অপরাধী। আপনি সবাইকে বললেন না কেন আবিদ? দর্শনীর চোখে পানি চলে আসে। আবিদ আলতো হাতে পানি মুছিয়ে দেয়। সহসা আবিদ তার ঠোঁট দিয়ে দর্শনীর নরম ঠোঁট আঁকড়ে ধরে দারুণ অনুভূতিতে মত্ত হয়। দর্শনী আবিদের স্যুট খামচে ধরে। আবেশে দুইজনেই চোখ বন্ধ করে চুম্বন ক্রিয়ায় মত্ত। দর্শনীর চোখের কোণ বেয়ে এখনও পানি গড়িয়ে পড়ছে। আবিদ চুমুটা দীর্ঘ করে। দর্শনী শ্বাস নেওয়ার জন্য ছটফট করে উঠলে আবিদ তাকে ছেড়ে দেয়। দুইজনে ওইভাবে একে অন্যকে জড়িয়ে জোরে নিঃশ্বাস নেয়। দর্শনী লজ্জায় আড়ষ্ট। তাকে লজ্জা পেতে দেখে আবিদের ঠোঁটে হাসি দেখা যায়। আবিদ বলে, নিজেকে দোষী ভেবো না দোষিনী, সব কিছু হওয়ারই ছিল। তাছাড়া ছেলেগুলোর কথার উপর বেস করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের প্রমাণ প্রয়োজন। আগে থানায় যাই, তখন সবটা জানতে পারবো। তুমি দুশ্চিন্তা করো না। পরক্ষণে আবিদ দর্শিনীকে ছেড়ে দিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। বিকালে থানায় যেতে হবে তার। এখন আপাতত ঘুম প্রয়োজন। আবিদ শোয়ার সময় হাতে ব্যথা পেয়ে কোকিয়ে ওঠে। দর্শিনী আবিদের কোকিয়ে ওঠা দেখে ব্যস্ত হয়ে পড়ে। আবিদ তখন রুম কাঁপিয়ে হু হা করে হেসে ওঠে। দর্শিনী বুঝতে পারে আবিদ অভিনয় করছিল। শেষে মুখ গোমরা করে সে অন্যদিকে তাকায়। আবিদ দর্শিনীকে বুকে জড়িয়ে বলে, মজা করছিলাম আমার সুদর্শিনী বউ। বিকালে আবিদ থানায় গিয়ে দেখে ছেলেগুলোকে সেলে বন্দি করে রাখা হয়েছে। অফিসারের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেয় আবিদ। পরবর্তীতে অফিসার তাকে কনস্টেবল সহ সেলে প্রবেশ করতে বলে, না হলে হঠাৎ করে তারা আঘাত করে বসতে পারে। তবে আবিদ অফিসারকে নিষেধ করে দেয়। ছেলেগুলোর সঙ্গে সে ব্যক্তিগত কথা বলতে চায়। আবিদ চায় না সেগুলো অন্য কেউ জানুক। সে সেলে ঢুকে দরজা লক করে দেয়। সিনিয়র অফিসার সহ পুলিশ সবাই সবটা দেখল। তারা আবিদের ওপর কিছু বলতে পারবে না, তাই চুপ থাকা শ্রেয় মনে করল। জেলের মেঝেতে ছেলেগুলো পড়েছিল। তাদের হাতে মুখে মারের দাগ রয়েছে। তাদের ভীতস্থিত মুখাবয়ব দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে কথা বের করতে তাদেরকে বেধড়ক মারা হয়েছে। আবিদ পুলিশকে সেলের ভেতরে একটা চেয়ার দিতে বলে। কিছুক্ষণ পরে একজন কনস্টেবল চেয়ার দিয়ে গেলে আবিদ সেখানে আরাম করে বসে। খুব শান্ত স্বরে লিডার ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমাকে কে অর্ডার করেছিল? কার কথায় আমাকে অ্যাটাক করেছিলে? ছেলেটি চুপ ছিল। অন্য ছেলেদের মতো সে মার খেয়ে দমে যায়নি। নির্ভয়ে আবিদের পানে তাকিয়েছিল। ছেলেটিকে দেখে দৃঢ়চেতা মনে হলো আবিদের। আবিদ তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। কোনো জবাব না পেয়ে আবিদ আবারও বলে, তুমি এখন আমার হাতে বন্দি। তোমার ধারণা নেই আমি কি করতে পারবো। আমি জানি তোমরা এই প্রফেশনে শখের বসে আসোনি, এই জন্য সুযোগ দিতে চাইছি। আমাকে সবটা বলো, আমি তোমাদের সাহায্য করব, কথা দিচ্ছি। ছেলেটি নির্বিকারভাবে তাকিয়েছিল। হয়তোবা ভাবছিল আবিদকে বলবে কিনা। আবিদ সময় দিল, কিন্তু ছেলেটির উত্তর না পেয়ে আবারও বলে, তোমাকে সময় দিচ্ছি, আমাকে সবটা খুলে বলো, তাহলে তোমরা হয়তো বেঁচে যাবে। তাছাড়া আমি তোমাকে সাহায্য করতে পারবো। ভয় নেই, তোমাদের সবার ফ্যামিলিতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দিব। লিডার ছেলেটাকে এবার নড়ে চড়ে বসতে দেখা গেল। সে আর চোখে সবার দিকে তাকিয়ে দেখল একবার। সবাই ইশারায় সম্মতি দিতে আবিদকে ইশারা করে কিছু বলে। আবিদ কিছুটা আন্দাজ করে তাদের বেলের ব্যবস্থা করে। পুলিশগুলো অবাক হয়ে যায় আবিদের সিদ্ধান্তে। যারা আবিদকে মারতে চেয়েছিল তাদের বেল করানো সবার কাছে বোকামি, কিন্তু আবিদের কাছে বড় অস্ত্র আসল কালপ্রিটকে ধরার জন্য। সবার বেল করানোর পরে আবিদ সর্বপ্রথম ছেলেগুলোর চিকিৎসার ব্যবস্থা করে। হসপিটালে তাদের চিকিৎসা শেষে নিজের সিক্রেট প্লেসে নিয়ে যায়। সেখানে গিয়ে 5-6 জন ছেলে একটু ভয় পায়। আবিদকে দেখে বোঝা যাচ্ছিল না তার এমন সিক্রেট প্লেস থাকতে পারে। ছেলেগুলো জানে সিক্রেট প্লেস কিসের জন্য ব্যবহার করা হয়, এই জন্যই মূলত ভয় পাচ্ছিল। তবে আবিদ তাদের আশ্বস্ত করে সে কোনো ক্ষতি করার জন্য আনেনি। সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আবিদের কাছে দর্শিনীর ফোন আসে বেশ কয়েকবার। আবিদ ছেলেগুলোর জন্য খাবারের ব্যবস্থা করছিল। মার খাওয়ার পর তাদের অবস্থা খারাপ ছিল। জেলে খেতে দেয়নি সম্ভবত। খাবার পেয়ে তারা হামলে পড়েছে। আবিদ তাদের নিয়ে ব্যস্ত থাকায় ফোনটা রিসিভ করতে পারেনি। পরবর্তীতে আরেক দফা ফোন পেয়ে সবার অগোচরে রিসিভ করলে দর্শিনী বলে, আবিদ আপনি কোথায়? দর্শিনীর গলার স্বর একটু অন্যরকম লাগছিল। আবিদ হঠাৎই ভয় পেল মনে হয়। সহসা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, একটু কাজে ব্যস্ত আছি, কিছু হয়েছে কি? আপুর লিভার পেইন উঠেছে, আমাকে
আমাকে মেডিপ্যাথে যেতে হবে। উজান ভাইয়া আপুকে মেডিপ্যাথে নিয়ে গেছে। মা আমাকে এইমাত্র ফোন দিয়ে জানালো। আপনি কি তাড়াতাড়ি আসতে পারবেন? তাহলে আপনার সঙ্গে যেতে পারতাম। আমার আপুর জন্য বেশ চিন্তা হচ্ছে। আবিদ আশ্চর্য হয়ে গেল। প্রজননের 9 মাস এখনো সম্পূর্ণ হয়নি, এখনো 2 মাস বাকি আছে, অথচ এত দ্রুত লেবার পেন উঠেছে। বিষয়টি অবাক করার মতো। আবিদ হাতের পৃষ্ঠে ঘড়িতে সময় দেখে বলে, এত তাড়াতাড়ি লেবার পেইন কিভাবে? কি দোষিনী? সব সম্ভব আবিদ। মনে হচ্ছে প্রিম্যাচিওর বেবি হবে। আপুর দুর্ঘটনা থেকে বেঁচে গেছিল, তখনই ডক্টর বলেছিল বেবির জন্মের সময় কমপ্লিকেশন থাকতে পারে। জানেন, আপু উজান ভাইয়া প্রায় ভেঙে পড়েছে। যদি কমপ্লিকেশন থাকে তবে সিজার করতে হতে পারে। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দর্শিনীর দুর্বল কণ্ঠস্বর শুনে আবিদের খারাপ লাগে। সে দর্শিনীকে বলে, মন খারাপ করো না, আদিবাকে সঙ্গে নিয়ে যাও। আমি ড্রাইভার চাচাকে বলে দিচ্ছি। আপনি আসবেন না? 9টা 10টায় পৌঁছে যাব। আপাতত তুমি আদিবাকে সঙ্গে নিয়ে যাও। দর্শিনী আর কথা না বাড়িয়ে আবিদকে সাবধানে থাকতে বলে ফোন রেখে দেয়। পরপরই আবিদ ছেলেগুলোর কাছে ফিরে আসে। ছেলেগুলো ইতিমধ্যে খাওয়া শেষ করেছে। গার্ডদের একজন আবিদকে চেয়ার এগিয়ে দেয় বসতে। আদিবা দর্শিনী দুইজনেই আবিদের পারমিশন পেয়ে রেডি হয়ে নিচে নেমে আসে। দর্শিনী খবরটা সবাইকে জানিয়েছে। অনুষা বেগম দর্শিনীর মাথায় হাত বুলিয়ে চিন্তা করতে নিষেধ করেন। অবশেষে আদিবা দর্শিনীকে গাড়িতে তুলে দিয়ে তিনি বাড়ির ভিতরে চলে আসেন। পুরোটা রাস্তা দর্শিনী টেনশনে হাঁসফাঁস করছিল। আদিবা তাকে বারবার সান্ত্বনা দেয়। দর্শিনী জোর করে হাসার চেষ্টা করে, কিন্তু পারে না। মেডিপ্যাথে পৌঁছাতেই নিহালের সঙ্গে আদিবা দর্শিনীর দেখা হয়ে যায়। আজকে প্রজননের ওটিতে নিহাল উপস্থিত থাকবে। প্রজননের বেবি যেহেতু সিজারে হবে, এই জন্যই ওটিতে ঢোকার আগে যাবতীয় ফর্মালিটি পূরণ করে নেয় উজান। দর্শিনী কেবিনে গিয়ে দেখে প্রজ্বলনী পেটের ব্যথায় কাঁদছে। পাশেই উজানকে খুব চিন্তিত দেখাচ্ছে, চোখগুলো ছলছলে তার। দর্শিনীর মা বাবা তার বোনকে সাহস রাখতে বলছে। অন্যদিকে উজানকে সামলাতে উজানের বাবা আজকে উপস্থিত আছেন। দর্শিনী বোনের পাশে বসে হাত আঁকড়ে ধরে। প্রজ্বলনী কাঁদতে কাঁদতে বোনকে বলে, প্রিয়, যদি আমার আর বেবির কিছু হয়ে যায়, উজানের কি হবে? আমার তাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। আমি আর বেবি দুজনে সার্ভাইভ করতে পারবো তো? প্রিয়দর্শিনী বোনের হাত শক্ত করে আঁকড়ে ধরে বলে, অবশ্যই পারবে। উজান ভাইয়ার জন্য তোমাকে পারতেই হবে আপু। একটু কষ্ট সহ্য করে নাও, নিজের মনোবল শক্ত রাখো, আল্লাহর নাম নাও, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। উজানের চোখ ছলছল করছে। প্রজ্বলনীর সামান্য কষ্ট সহ্য করতে পারে না সে। সেখানে প্রসবকালীন বেদনা কতটা মারাত্মক খুব ভালো মতো বুঝতে পারছে। এই জন্যই উজানের আরও বেশি খারাপ লাগছে। পারিপার্শ্বিক অবস্থা বুঝে আশরাফ সাহেব তাকে সান্ত্বনা দিতে থাকেন। উজান নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমন সময় দুজন নার্স এসে প্রজ্বলনীকে স্ট্রেচারে করে ওটির উদ্দেশ্যে নিয়ে যায়। যাওয়ার আগে প্রজ্বলনী বারবার উজানের দিকে তাকাচ্ছিল। উজান ওটির দরজা পর্যন্ত তার হাত ধরে রেখেছিল। কিছুক্ষণ পরে অপেক্ষা শেষে নিহালের সঙ্গে আরও একজন সিনিয়র ডাক্তার, ইন্টার্ন সহ নার্স ওটিতে ঢুকে পড়ে। সবাই ওটির বাইরে অপেক্ষা করতে থাকে। টেনশনে শীততাপ নিয়ন্ত্রিত হসপিটালেও উজানের শরীরে ঘাম ছুটে গেছে। দর্শিনী আর প্রিয়মা বেগম পাশে থাকা বেঞ্চে বসে আল্লাহকে ডাকতে থাকে। একেই তো প্রিম্যাচিওর বেবি, অন্যদিকে বাচ্চার পজিশন উল্টো হয়ে গেছে। আদিবা দর্শিনীর পাশে বেঞ্চে এসে বসে। নিহালের সঙ্গে কথা হয়েছে তার। বেবির পজিশন উল্টে যাওয়ার ফলে কমপ্লিকেশন তৈরি হয়েছে। তবে নিহাল বলেছে নিজের সবটা দিয়ে চেষ্টা করবে। 1.5 ঘন্টা হয়ে গেছে, প্রজ্বলনীর কোনো খবর নেই। উজান ভয়ে জড়সড় হয়ে ছটফট করতে থাকে। পরিবারের সবার একই অবস্থা। কিছুক্ষণ পর ওটি থেকে নিহাল বের হয়। নিহালের চিন্তিত মুখ দেখে উজানের শ্বাস রোধ হয়ে আসছে। কিছু জিজ্ঞেস করার আগেই নিহাল সবাইকে তাড়া দিয়ে বলে, আরও 2 ব্যাগ রক্তের প্রয়োজন, দ্রুত ব্যবস্থা করুন। 3-4 ব্যাগ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু শর্ট পড়েছে। অপারেশন চলছে, দ্রুত ব্লাড ব্যাংকে গিয়ে আরও 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। নিহালের কথায় উজান দৌড়ে হসপিটালের ব্লাড ব্যাংকে চলে যায়। ভাগ্য ভালো ছিল সেখানে বেশি বড় লাইন ছিল না। খুব সহজেই 2 ব্যাগ ও পজিটিভ ব্লাড পেয়ে গেছে। উজান যত দ্রুত সম্ভব ওটিতে গিয়ে ব্লাড পৌঁছে দেয়। ব্লাড পেতে ওটির দরজা দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায়। উজান ওটির কাছ থেকে প্রজ্বলনীকে দেখতে থাকে। প্রজ্বলনীর শরীর অবশ করে জ্ঞান সচল রাখা হয়েছে। উজানের চোখে পানি জমতে শুরু করে। সে বারবার বলতে থাকে, আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে আমার কাছে ফিরিয়ে দাও।
10টার দিকে আবিদ মেডি ব্যথা চলে আসে, গার্ডদের রেখেই এসেছে। আবিদকে আসতে দেখে দর্শিনী আদিবা উঠে দাঁড়ায়। আবিদ দর্শিনীর হাত ধরে বলে, সব ঠিক আছে তো? ভয় পাচ্ছ কেন তুমি? দর্শিনী আবিদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়। কান্নার জন্য চোখ মুখ ফুলে গেছে, ফর্সা চেহারায় হালকা লাল আভা। আবিদ দর্শিনীর গাল আলতো করে ছুঁয়ে বলে, ওটিতে কখন ঢোকানো হয়েছে? দর্শিনী নাক টেনে বলে, 8টার দিকে। এখন 10টা বাজছে, এত দেরি কেন হচ্ছে? জানি না, আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, ভয় পেও না। আবিদ উপস্থিত শ্বশুর শাশুড়ি সহ সবাইকে সালাম জানায়। অবশেষে উজানের কাঁধে হাত রেখে ইশারায় বোঝায় সব ঠিক হয়ে যাবে। উজান কাঁধের কাছে আবিদের হাত আঁকড়ে ধরে। ছেলেদের কাঁদতে হয় না, উজান চাইছে না কাঁদতে, তবুও নীরবে কাঁদতে হচ্ছে। আবিদ তাকে জড়িয়ে ধরে পিঠে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে ভাই, ভরসা রাখুন আল্লাহর ওপর। আবিদের আসার কিছুক্ষণ পরে হঠাৎই শব্দ করে ওটির দরজা খুলে যায়। ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। পুরোপুরি 2 ঘন্টা পরে ওটি থেকে বের হলো নিহাল। সবাই চাতক পাখির ন্যায় তার দিকে চেয়ে আছে। নিহাল সবার চোখে মুখে আতঙ্ক দেখে বলে ওঠে, অপারেশন সাকসেসফুল, কংগ্রাচুলেশন উজান ভাই, আপনি ফুটফুটে এক পুত্র সন্তানের জনক হয়েছেন। নিহালের চোখে মুখে প্রাণ খোলা হাসি। উপস্থিত সবার মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে ওঠে। উজান এখনো স্বাভাবিক হয়নি। প্রজ্বলনীর খবর না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারছে না। পরবর্তীতে একটা নার্স এসে তোয়ালে পেঁচানো ফুটফুটে এক বাচ্চাকে উজানের কোলে দেয়। সবাই মুগ্ধ হয়ে মাশাআল্লাহ বলে ওঠে। অপারেশন সাকসেসফুল করতে পেরেছে বলে নিহালের চোখে মুখে মনোমুগ্ধকর হাসি। ওটি থেকে সিনিয়র ডক্টর আর ইন্টার্ন বেরিয়ে যায়। উজান ছেলেকে কোলে নিয়ে প্রজ্বলনীর কথা জিজ্ঞেস করে। নিহাল হাস্যোজ্জ্বল মুখে বলে, প্রজ্জ্বল ভালো আছে। প্রথমে অবশ্য অবস্থা খারাপই ছিল, আমি টেনশনে পড়ে গেছিলাম যে কি করব ভেবে। যেহেতু কারণবশত বেবির পজিশন উল্টে গেছিল, বাধ্য হয়ে নর্মালভাবেই বেবির পজিশন ঠিক করতে চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা, প্রজ্বলিনী মারাত্মক ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল। পরবর্তীতে বাচ্চার পজিশন ঠিক করতে সফল হই। এজন্যই অপারেশনে এক্সট্রা 2 ব্যাগ রক্তের প্রয়োজন পড়েছিল। এখন সব ঠিক আছে, প্রজ্জ্বল ভালো আছে, তবে তার জ্ঞান নেই। কিছুক্ষণ পর ফিরে আসলে সবাই দেখা করতে পারবেন। উজানের চোখ খুশিতে চিকচিক করছে। পরবর্তীতে উজান বাচ্চার কানে মিষ্টি মধুর সুরে আজান দেয়। সবাই তাকে শুভেচ্ছা জানিয়ে বাচ্চাকে প্রাণ ভরে দোয়া দিল। নিহালের অবদান অনেক ছিল এখানে। সবাই তাকে কংগ্রাচুলেট করে ভালো করে। নিহাল চেঞ্জ করার জন্য সবাইকে বলে নিজের কেবিনের দিকে এগিয়ে যায়। সবাই যখন বাচ্চার প্রজ্বলনীকে নিয়ে ব্যস্ত, আদিবা তখন সবার অগোচরে নিহালের কেবিনের দিকে এগিয়ে যায়। নিহাল নিজের কেবিনে অ্যাপ্রন মাস্ক খুলে বেসিনে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করছিল। ঠিক এমন সময় পেছন থেকে একটা ছোট্ট শরীর তাকে জড়িয়ে ধরে। তৎক্ষণাৎ নিহালের হাত থেমে যায়। বুঝতে পারে তার কেবিনে বিনা পারমিশনে কে এসেছে। আয়নায় প্রেয়সীর দিকে তাকিয়ে ঠোঁটে মিষ্টি মধুর হাসে নিহাল। আদিবা তাকে এখনও জড়িয়ে আছে। নিহাল তোয়ালে দিয়ে হাত মুছে আদিবার হাত ধরে সামনে নিয়ে আসে। আদিবা মিষ্টি করে হেসে বলে, অনেক অনেক শুভেচ্ছা ডাক্তার সাহেব, আজকে আপনি আমাকে সবচেয়ে বেশি খুশি করেছেন। আপনি আর আপনার প্রফেশন আমার কাছে সবচেয়ে মূল্যবান। নিহাল বাঁকা হেসে আদিবাকে জড়িয়ে ধরে। মুহূর্তেই আদিবা ফ্রিজড হয়ে যায়। নিহাল তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে এবার আমাকে খুশি করুন রানী সাহেবা। নিহালের এহেন কথায় আদিবা ঈষদুষ্ণ লজ্জায় লাল নীল হয়ে যায়। নিহাল যেমন নির্লজ্জ হতে পারে আদিবা আন্দাজ করেনি কখনো। তাকে লজ্জা পেতে দেখে নিহালের ঠোঁটে আবারও হাসি ফুটে ওঠে। হসপিটালে বেশ কিছুদিন হয়ে গেছে প্রজ্বলনীর। তার বেবিকে প্রিমেচিওর হওয়ার দরুন আইসিইউতে অবজারভেশনে রাখা হয়েছে। হসপিটালে উজান, প্রিয়মা বেগম ছাড়া বাকি সবাই চলে গেছে। তবে দর্শিনী নিয়মিত হসপিটালে আসে বোনকে দেখতে। মাঝে মধ্যে বোনের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসে। আদিবা নিয়মিত দর্শিনীর সঙ্গে আসে। উদ্দেশ্য একটাই, প্রেমিক পুরুষের দেখা পাওয়া। আবিদ আছে তাদেরকে হসপিটালে ড্রপ করে নিজের অফিসে চলে গেছে। প্রজ্বলিনী এখন সুস্থ আছে, স্বামী সন্তানকে নিয়ে যথেষ্ট ভালো আছে। তার ছোট বেবিকে বেশিরভাগ সময় আইসিইউতে রাখা হয়। শুধু ফিডিং করানোর সময় হলে একজন নার্স এসে তাকে দিয়ে যায়। প্রজ্বলিনী তখন নিজের বেবিকে দীর্ঘ সময়ের জন্য রেখে দিতে পারে। হসপিটালে সর্বদা উজান নয়তো প্রিয়মা বেগম প্রজ্বলিনীর সঙ্গে থাকে। ডক্টর নিহাল সহ ইন্টার্নগুলো এসে মাঝে মধ্যে মা ছেলের হেলথ চেক আপ করে যায়। যখন নিহাল আসে তাদের সঙ্গে বেশ কিছু কথা বলে সময় কাটায়।
প্রজ্বলিনী আইসিইউতে থাকাকালীন উজান প্রায় বেহুশ হওয়ার মতো হয়ে গেছিল। নিহাল উজানের কর্মকাণ্ড বলে বিস্তর হাসাহাসি করে। প্রজ্বলিনীও সব শুনে হেসে ফেলে আর ভাবে সত্যি উজানের মতো ছেলে লাখে একটা পাওয়া যায়। আদিবা এখানে আসার সুবাদে নিহালকে দেখতে পায়। মাঝে মধ্যে নিহালের সঙ্গে কথা হয় তার। পরশুদিন তোষনি আদিবাকে খুঁজতে গিয়ে নিহালকে আদিবার সঙ্গে কথা বলতে দেখেছে। নিহাল এবং আদিবা তখন একে অপরকে জড়িয়েছিল অনেকটা ক্লোজভাবে। ইতিমধ্যে তোষনি ধারণা করে ফেলেছে তারা হয়তো লাভ বার্ডস, কিন্তু আদিবাকে সরাসরি জিজ্ঞেস করেনি দর্শিনী। হঠাৎ জিজ্ঞেস করলে আদিবা লজ্জা পাবে ভেবেই করেনি, হয়তো পরে আদিবা নিজেই বলবে। এটা ভেবে বিষয়টিকে গোপন করে যায় দর্শিনী। তবে তারা যদি সত্যি লাভ বার্ডস হয়ে থাকে তবে দর্শিনী দুইজনকে সাপোর্ট করবে। নিহাল অনেক ভালো মানুষ, আদিবার জন্য একদম পারফেক্ট ম্যাচ হবে। প্রজ্বলিনী ওয়াশরুম থেকে বের হয়ে বোনকে দেখে খুশি হয়। প্রিয়ময় বেগম তখন নাতিকে কোলে নিয়েছিলেন। উজান তখন প্রজ্বলিনীকে ধরে ধরে বেডে শুয়ে দেয়। পরবর্তীতে উজান নিজেও পাশের বেডে শুয়ে পড়ে। দর্শিনী বোনের সঙ্গে টুকটাক কথা বলে প্রহরকে কোলে নেয়। উজান প্রজ্বলিনীর ছেলের নাম প্রহর মাহিরাত চৌধুরী রাখা হয়েছে। উজান রেখেছে নামটা। দর্শিনীর কোলে উঠে প্রহর মিটমিট করে তাকায়। দর্শিনী এখন প্রহরের পরিচিত মুখ বলতে গেলে, কারণ সে এই কয়েকদিন নিয়ম করে দর্শিনীকে দেখেছে। দুইজনের মধ্যে ভাব জমেছে বেশ। তাদেরকে দেখে প্রজ্বলিনী মিষ্টি করে হাসে। বেডের ওপর দর্শিনীর রান্না করা বিরিয়ানি দেখে প্রজ্বলিনী চামচে করে মুখে দেয়। উজান সবার জন্য ক্যান্টিন থেকে খাবার আনিয়েছিল। প্রজ্বলিনী সেটা খেয়েছে। তবুও দর্শিনী রান্না করে আনলে সব ছেড়ে বোনের রান্না খেয়ে দেখে। রান্নাটা সুন্দর ছিল। প্রজ্বলিনী বোনের প্রশংসা করে বলে, বিরিয়ানি সুন্দর ছিল। আবিদ কি চলে গেছে তোকে রেখে? হ্যাঁ, ওনার নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে আজকে, তাই আমাকে আর আদিবাকে রেখে গেল। তোর ননদিনী কোথায়? কোচিংয়ে চলে গেছে? এসেছে, তার কোচিং আছে, আমারও ভার্সিটি আছে আজকে। এখান থেকে বের হয়ে যাব। একা যাওয়ার প্রয়োজন নেই, উজান আছে, পৌঁছে দেবে। দর্শিনী দেখলো পাশের বেডে উজান শুয়ে আছে। আবিদ তাকে রেখে গেছে। উজান তাকে আজ ভার্সিটিতে পৌঁছে দেবে ভেবে, কিন্তু উজানকে দেখে আজ যথেষ্ট ক্লান্ত মনে হচ্ছে। হসপিটালে থাকাকালীন উজান প্রজ্বলনী আর বেবির দেখাশোনা করতে গিয়ে রাত জেগে থাকে। এই জন্য একটু সুযোগ পেলে সে ঘুমানোর চেষ্টা করে। দর্শিনী তাকে দেখে মায়া লাগলো। সে প্রজ্বলনীর উদ্দেশ্যে বলে, থাক, ভাইয়ার রেস্ট প্রয়োজন। যখন দেখি সবসময় দৌড়ের ওপর থাকে। আমরা রিকশায় চলে যেতে পারবো, সমস্যা নেই। প্রজ্বলনী বোনের কথায় সম্মতি দেয়। তখনই কেবিনের দরজা ঠেলে আদিবা ভেতরে আসে। পরপরই দরজায় নক করে নিহাল আর একজন নার্স আসে। নিহালের হাতে রয়েছে মেরুন রঙের ফাইল। সেখানে প্রজ্বলনের যাবতীয় রিপোর্ট রয়েছে। নিহাল সব চেক করে নার্সকে বেশ কয়েকটি ঔষধ দিতে বলে। শেষে বেবিকে চেক আপ করে নিহাল বেরিয়ে যেতে প্রস্তুত হয়। তখন প্রজ্বলনী নিহালকে উদ্দেশ্য করে বলে, নিহাল ভাই, তুমি কি এখন ফ্রি আছো? আপাতত ফ্রি। কোনো কিছু প্রয়োজন? প্রজ্বলনী উজানের দিকে একবার তাকিয়ে বলে, প্রিয়কে ভার্সিটিতে পৌঁছে দিতে পারবে? আর ভার্সিটির পাশেই আদিবার কোচিং, দুজনকে উজানি পৌঁছে দিত, কিন্তু সে ঘুমিয়ে পড়েছে। নিহাল সহাস্যে বলে ওঠে। গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করুন দুজন, আমি এগুলো রেখে আসছি। নিহাল কেবিন থেকে বের হয়ে যায়। আদিবা দর্শিনী দুইজনে সবাইকে বাই বলে গ্রাউন্ড ফ্লোরের উদ্দেশ্যে চলে যায়। নিহাল নিজের কেবিনে গিয়ে অ্যাপ্রন খুলে ওয়ালেট নিয়ে বেরিয়ে আসে। আদিবা দর্শিনী লিফট থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরে নিহালের গাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। একটু পরে নিহাল আসে। সে গাড়ির লক খুলে আদিবা দর্শিনীকে গাড়িতে উঠতে বলে। তারা দুইজনেই পেছনে উঠে বসে। নিহাল তখন গাড়ির স্টার্ট দেয়, মেইন রোডের দিকে যেতে থাকে। আবিদ গুন্ডা ছেলেগুলোকে কিছুদিন আটকে রেখেছিল, কিন্তু অজানা শত্রুকে চিহ্নিত করতে পারেনি। ছেলেগুলো মুখ খুলেছে ঠিকই, কিন্তু শত্রু লোকটি অনেক চালাক। লোকটি ছেলেদের অগোচরে আদেশ করত। এখনও ফেস পর্যন্ত রিভিল করেনি। তাদেরকে নতুন নতুন এজেন্টের মাধ্যমে কাজের আদেশ দেওয়া হতো, তাই সঠিকভাবে তারা চেনে না। আবিদ বুঝে গেছে শত্রু চেনা জানা কেউ, না হলে এত গোপনীয়তা কেন থাকবে? তাছাড়া আবিদ দর্শিনীকে আড়ালে রাখে। লোকটি বাইরের মানুষ হয়ে দর্শিনী সম্পর্কে কিভাবে সব জানবে? আবিদ সেই ছেলেদের থেকে যাবতীয় সব তথ্য নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। তবে ছেলেগুলো আবিদের হয়ে কাজ করবে বলেছে। আবিদ তাদেরকে আরও বলেছে যখনই আননোন কেউ তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবে আবিদকে যেন সরাসরি জানায়। ততদিন ছেলেগুলোর তথ্য অনুসারে আবিদের লোকজন সেই শত্রুর খোঁজ করতে থাকবে। তারা আবিদকে আশ্বস্ত করেছে লোকটি দ্বিতীয়বার কন্ট্যাক্ট করতে চাইলে জানাবে। যেহেতু আবিদ তাদেরকে সাহায্য করেছে, তাছাড়া তাদের ফ্যামিলির নিরাপত্তা দেবে বলেছে, তাই তারা আবিদের প্রতি কৃতজ্ঞ।
আবিদ সিক্রেট প্লেসে যাবতীয় কাজ শেষ করে শিক্ষা বোর্ডের প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে চলে যায় চৌধুরী বাড়িতে। এই কয়েক মাসে আসফির জীবনে পরিবর্তন হয়েছে। বাড়ির চেয়ে অফিসের দেখাশোনা বেশ ভালোভাবে করে আসফি। ইদানিং চৌধুরী বাড়ির সবাই আসফির এই পরিবর্তনে বেশ অবাক হয়। সবাই আসফির সফলতায় যথেষ্ট খুশি। শাহরিয়া চৌধুরী চায় আসফি অন্য ভাইদের মতো বিয়ে করে সংসার জীবন শুরু করুক, কিন্তু আসফি কিছুদিন আগে কানাডায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। খবরটা শবনম ফুপির মতো সবার কাছে গোপন রেখেছিল আসফি। আপাতত সে ভিসার জন্য অপেক্ষা করছে। কিছুদিন পরে তার ভিসা রেডি হয়ে যাবে, তখন সে কানাডা চলে যাবে দীর্ঘ সময়ের জন্য। এ ব্যাপারে কেউ জানে না, কিন্তু আজ অনুষা বেগম আসফির রুম গোছাতে গিয়ে জেনে গেছেন। আসফি ফোনে কাউকে বলছিল তার কানাডা যাওয়ার ব্যাপারে। মাকে রুমে দেখে আসফি বিস্মিত ছিল। সবটা শুনে অনুষা বেগম আসফির জন্য কিছুক্ষণ কান্নাকাটি করেছেন। আসফি তখন নির্বিকার ছিল। পরে মাকে জড়িয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে সবাইকে জানাতে নিষেধ করে দেয়। অনুষা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলেন, কেন চলে যাবে বাবা? আমাদের ছেড়ে তুই থাকতে পারবি আসফি? মা, আমি সারা জীবনের জন্য যাচ্ছি না। এত কান্নাকাটি করার কিছু নেই, শুধু 4-5 বছরের জন্যই। 4-5 বছর শুধু হয়? আসফি নিশ্চুপ রইল। অনুষা বেগম আবার বললেন, কেন যাচ্ছিস? তোকে ছাড়া এই বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে। যাস না আসফি, মায়ের কথা রাখবি না তুই? আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ মা। তাছাড়া আমি তাড়াতাড়ি ফিরব। তুমি কি আমার ভালো চাও না বলো? লক্ষ্যটি কাউকে জানিও না এখনই প্লিজ। পুরো কথাটা বলে আসফি নিশ্চুপ রইল। তার এইভাবে যাওয়ার আসল কারণটা সে কাউকে বলতে চায় না। কিছু কিছু কারণ থাক না নিজের কাছে লুকানো, কি দরকার কাউকে জানানোর। সে মাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে যেতে চাইল। তাকে আরও দ্রুত কানাডার ভিসা পেতে হবে। সে যখন সিদ্ধান্ত নিয়েছে দেশে থাকবে না, তাকে আরও দ্রুত চলে যেতে হবে। পরিবারের মায়ায় সে আটকে থাকতে চায় না। তার প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া অতীব জরুরি। এখানে এই বাড়িতে থেকে যেটা সম্ভব হচ্ছে না। সময় মতো নিহাল গাড়িতে করে দর্শিনীকে ভার্সিটিতে পৌঁছে দেয়। দৃশ্যটা দূর থেকে একজন লক্ষ্য করেছে। দর্শিনীকে সবসময় আবিদি পৌঁছে দিত, আবার যাওয়ার সময় হলে নিয়ে যেত। সেখানে আজ দর্শিনীকে অন্য কারোর সঙ্গে দেখে সাফিনের সাহস হলো। সে ভাবল আজকে হয়তো দর্শিনীর সঙ্গে কথা বলার সুযোগ হবে। সাফিন দেখল নিহাদ আদিবাকে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছে। সে দর্শিনীর সঙ্গে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু দর্শিনী বান্ধবীদের সঙ্গে ডিপার্টমেন্টের ক্লাসে চলে যায়। সাফিনের সুযোগ হয়নি দর্শিনীর সঙ্গে কথা বলার। নিহাল আদিবাকে কোচিংয়ে পৌঁছে দিয়েছে, সে তাড়াতাড়ি ফিরে যাবে। তখনই আদিবার ব্যাচমেট একটা ছেলে নিহাল আদিবাকে উদ্দেশ্য করে বলে, হাই আদিবা, তোমার ভাইয়া নাকি? আদিবা কি বলবে বুঝতে পারে না। ভাবলো নিহালের পারমিশন ছাড়া তাকে বয়ফ্রেন্ড বলাটা ঠিক হবে না। সে নিহালের দিকে তাকিয়ে ছেলেটাকে বলে, হ্যাঁ অনেক, উনি আমার কাজিন হয়, ডক্টর নিহাল রায়হান। এদিকে বয়ফ্রেন্ডকে কাজিন বলে পরিচয় করিয়ে দেওয়ায় নিহাল চোখ ছোট করে আদিবার দিকে তাকায়। আদিবা কিছু একটা ইশারা করে। বিষয়টা এমন যে আদিবা সবটা সামলে নেবে। নিহাল যেন কিছু মনে না করে। এবার অনেক নামের ছেলেটা নিহালের দিকে তাকিয়ে বলে, ও হ্যালো ভাইয়া, আমি অনেক মাহমুদ, আদিবার কোচিং এর ব্যাচমেট। আপনার বোন আদিবা দারুণ মেধাবী ভাইয়া, বিউটি উইথ বিলিয়ন ব্রেইন। বলেই হাসলো অনেক। নিহালের এবার ছেলেটার প্রতি রাগ হলো। সে বেশ বুঝতে পারছে অনেক তাকে আদিবার ভাই হিসেবে প্রশংসা করে পটাতে চাইছে, সেই সঙ্গে আদিবাকে ইমপ্রেস করতে চাইছে। শুধু তাই নয়, আদিবাকে প্রতিটা কথায় নিহালের বোন বলে সম্বোধন করছে। কিন্তু আদিবা তো কোনোভাবেই নিহালের বোন নয়, সে নিহালের গার্লফ্রেন্ড। তা সত্ত্বেও যদি বয়ফ্রেন্ডকে বারবার এমন কথা বলা হয়, তাহলে রাগটা করা কি স্বাভাবিক নয়? নিহাল চোয়াল শক্ত করে আদিবার দিকে তাকায়। আদিবা পড়েছে মহা ঝামেলায়। নিহাল ছেলেটাকে কিছু না বলে চলে যেতে থাকে। আদিবা স্পষ্ট বুঝতে পারছে নিহাল রাগ করেছে। সে নিহালের পিছু পিছু যেতে থাকে। নিহাল গাড়ির কাছে আসে। সে নিজেকে শান্ত করতে বিড়বিড় করে বলে, বি ইজি নিহাল। ঠিক সেই মুহূর্তে আদিবা এসে বলে, সরি, আসলে অনেক আমার ব্যাচমেট, তেমন ফ্রেন্ড নয়, শুধু কোচিংয়ের পরীক্ষায় একবার একসঙ্গে বসেছিলাম। সেই থেকে সে আমাকে পছন্দ করে। তাকে আমি গুরুত্বপূর্ণ মনে না করলেও সে আমাকে গুরুত্বপূর্ণ মনে করে। আমি তাকে কৌশলে এড়িয়ে চলি। সবটা বলে আদিবা করুণ ফেস করে নিহালের দিকে তাকায়। নিহাল তখন রাগের মাথায় বলতে থাকে, ছেলেটা বারবার তোমাকে আমার বোন বানাতে চেষ্টা করছিল, তুমি এটা কি
তুমি এটা কী করলে আদিবা? আমি তোমার কাজিন হই। তুমি তাকে কি সুন্দর করে বললে আমি নাকি তোমার কাজিন, কিভাবে পারলে? তো কি করতাম আমি? আমাদের রিলেশনশিপ পাবলিক করা? যেখানে আমাদের ব্যাপারে কেউ জানে না সেখানে অনেককে বলে কি হবে? আপনার জানানোর হলে সর্বপ্রথম নিজের ফ্যামিলিকে জানান, তখন সবাই জানতে পারবে আমি আপনার কে। সে তোমাকে পছন্দ করে, ছেলেটা তোমাকে এভাবে এমন অনেকজন আমাকে পছন্দ করে, তাই বললে কি তাদেরকে গুরুত্ব দেওয়া সাজে? এইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমার। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিষেধ করব, আপনি রাগ করবেন না প্লিজ। নেহাল একবার আদিবার দিকে তাকিয়ে গাড়িতে চড়ে চলে যায়। আদিবার সবটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কি খুশি হওয়া উচিত? যে লোকটাকে নিয়ে সবসময় ইনসিকিওর ফিল করেছে, এখন সেই লোকটাই তাকে নিয়ে ইনসিকিওর ফিল করছে। ভাগ্য বড়ই অদ্ভুত। তার নিশ্চয়ই খুশি হওয়া উচিত হবে। দর্শিনী ক্লাস করে ক্যাম্পাসে আসে। তার সঙ্গে ল ডিপার্টমেন্টের একজন বান্ধবী আছে, নাম রাইমা। কয়েক মাসের মধ্যে এই মেয়েটা দর্শিনীর অনেকটা ক্লোজ হয়ে গেছে। দর্শিনী আর রাইমা ক্যাম্পাসে দিয়া, নাদি, মাহানা, ফ্রিদিতাকে দেখতে পায়। দর্শিনী এদের সঙ্গে রাইমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই সুবাদে তাদের বন্ধু মহলে রাইমা কয়েক মাস আগেই যুক্ত হয়েছিল। নিজ নিজ ডিপার্টমেন্টের ক্লাস শেষে রাইমা সবাইকে ক্যান্টিনে কফি খাওয়ার কথা বলে। সবাই রাজি হয় ঠিকই, তবে হৃদিতা বলে, ক্যান্টিনে নয়, আশেপাশের রেস্টুরেন্টে গেলে ভালো হয়। তারা সবাই হৃদিতার কথায় রাজি হয়ে যায়। ভার্সিটির পাশে সুন্দর পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্টে সবাই বসে খাওয়ার অর্ডার দিচ্ছে। দর্শিনী তখন আবিদকে টেক্সট করে জানিয়ে দেয় সে বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে এসেছে। আবিদ জানতে চায় তারা কোন রেস্টুরেন্টে আছে। দর্শিনী নামটা টেক্সট করে বলে দেয়। সবাই বেশ আনন্দ করছিল, কিন্তু তখনই সাফিন নামের ছেলেটি তাদের ফলো করে রেস্টুরেন্টে চলে আসে। ছেলেটির সঙ্গে 2জন মেয়ে 2জন ছেলে ছিল। তারা দর্শিনীদের পাশের টেবিলে বসে বিশৃঙ্খলা বিভিন্ন নয়েজ সৃষ্টি করে। সাফিন শুধু দর্শিনীকে দেখছিল। তার বন্ধুরা তখন মেয়েদের নামে কটূক্তি করছিল। দর্শিনীর মেয়ে বান্ধবীরা ভুক্তভোগী ছিল। বিশেষ করে দর্শিনীর উদ্দেশ্যে তারা নানান কথা বলছিল। দর্শিনী সবটাই বুঝতে পারছিল। নাদি, মাহনাব রেগে কিছু বলবে, তখনই দর্শিনী তাদেরকে থামিয়ে দেয়। মূলত সাফিন এত সাহস পাচ্ছে আজকে দর্শিনীর হাজবেন্ড আবিদ শাহরিয়ার চৌধুরী নেই ভেবে, না হলে কখনো এমন বাড়াবাড়ি করেনি সাফিন। দর্শিনী ছেলেটাকে একটু ভদ্র ভেবেছিল, অথচ তার জঘন্যতম দ্বিতীয় রূপ দেখে রীতিমতো বিস্মিত হচ্ছে দর্শিনী। আবিদ সব কিছু জানলে ছেলেটাকে চরম শিক্ষা দিয়ে দিত। দর্শিনী ভাবল আবিদকে না জানিয়ে আসলেই ভুল হয়েছে তার। আবিদ ইতিমধ্যে ভার্সিটিতে পৌঁছে গেছে। ভার্সিটির পাশে রেস্টুরেন্টটা দেখে আবিদ ড্রাইভারকে বলে দেয় আদিবার কোচিং শেষ হলে তাকে নিয়ে বাড়িতে যেতে। আজকে সে দর্শিনীকে নিয়ে রিকশায় চড়ে বাসায় যাবে। ড্রাইভার তখন মাথা ঝুঁকিয়ে সম্মতি দিয়ে চলে যায়। আবিদ তখন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যায়। দর্শিনী এখনও জানে না আবিদ রেস্টুরেন্টে চলে আসছে। সে নাদিম আহনাবকে সাফিনের গ্যাংয়ের কোনো কথা গায়ে মাখতে নিষেধ করে। তাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, দর্শিনী সেটা বুঝতে পারছে। তাদের সঙ্গে কথা বলে নিজেদের সম্মান নষ্ট করতে চায় না দর্শিনী। সাফিন ছেলেটাও পরিবারের থেকে শিক্ষা পায়নি স্পষ্ট। না হলে একজন বিবাহিত মেয়েকে কেউ পছন্দ করতে পারে? শুধু পছন্দ নয়, রীতিমতো বিরক্ত করছে এখন। দর্শিনী এসব সুস্থ মস্তিষ্কে কল্পনাও করতে পারছে না। সাফিনের গ্যাংয়ের সদস্যরা দর্শিনী সহ অন্যান্য মেয়েদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। অনেকক্ষণ ধরে তাদের বাজে কথা দর্শিনীর কানে আসছে। সে বাধ্য হয়ে নিশ্চুপ ছিল, কিন্তু সাফিনের পাশে বসা মেয়েটির শেষ কথা দর্শিনীর কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো যন্ত্রণা অনুভব হলো। মেয়েটির কথা কিছুটা এমন ছিল যে, দোস্ত সুন্দর আছে তো, কিন্তু প্রবলেম হচ্ছে বিবাহিত মাল। বিবাহিত মেয়েকে যখন পছন্দ করেছিস সামলাতে পারবি তো? যদি পারিস দেখিয়ে দিস তুই তার স্বামীর চেয়ে কতটা সক্ষম। তখন দেখা যাবে স্বামীকে ছেড়ে ঠিকই তোর কাছে ছুটে আসবে। দর্শিনীকে এত বাজে কথা শুনতে হবে কখনো কল্পনা করেনি সে। এখানে শুধু দর্শিনীকে একা বাজে কথা বলা হয়নি, আবিদকে টেনে বাজে কথা বলা হয়েছে। প্রচণ্ড রাগে থরথর করে কেঁপে ওঠে দর্শিনীর শরীর। সে চেয়েছিল অশিক্ষিত মেয়েটাকে ইগনোর করতে, নিজেকে কন্ট্রোল করতে পারে না দর্শিনী। কান্না পাচ্ছে তার। শাড়ি পরিহিত অবস্থায় সহসা উঠে গিয়ে মেয়েটার চুলের মুঠি ধরে সর্বশক্তি দিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দেয় দর্শিনী। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে পড়ে। দর্শিনীর ফ্রেন্ডরা সবাই তখন দর্শিনীর পেছনে এসে দাঁড়ায়। মেয়েটি থাপ্পড় খেয়ে সাফিনের দিকে তাকায়। সাফিন তখন দিক বেদিক ভুলে গিয়ে দর্শিনীর তেজস্বী রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে।
মেয়েটি কিছু বলবে তখন দর্শিনী সশব্দে আরও একটা থাপ্পড় বসিয়ে বলে, তোর মতো নর্দমার কীট ভেবেছিস সবাইকে, নাকি তোর মতো দুশ্চরিত্রের? আমি আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা। লাভা মানে বুঝিস তো? আগ্নেয়গিরির লাভা অনেক সময় নিশ্চল থাকে। এর মানে এটা নয় লাভা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। লাভার ভেতরে উত্তাপ তেজস্ক্রিয়তা বিদ্যমান থাকে সর্বদা। আমাকে নম্র ভেবে ভুল করেছিস সবাই। তোদের মতো কিটদের জন্য আমি সবসময় নম্র থাকবো। ভুল ধারণা তোদের। হ্যাঁ, আমি বিবাহিত মেয়ে, আর আমাকে সামলানোর জন্য আমার স্বামী যথেষ্ট। অন্য কারোর ক্ষমতা নেই উত্তপ্ত আগুনে হাত দেওয়ার, কেবলমাত্র আমার স্বামী ছাড়া। তাই তো আমি জ্বলন্ত লাভার মতো এমন উত্তপ্ত তেজস্ক্রিয়কে শান্ত করতে সক্ষম ব্যক্তির ক্ষমতা সম্পর্কে তোর মতো নোংরা কীটের ধারণা হাঁটুর নিচে থেকে গেছে। এবার আমার তোদের ক্ষমতা সম্পর্কে সন্দেহ থেকে গেল। দর্শিনীর কথায় সাফিন এবং তার বাকি দুইজন বন্ধু দপ করে জ্বলে ওঠে। নাদিম আহনাব দর্শিনীর ঢাল হয়ে পেছন থেকে সাবধান করে দেয় ওদেরকে। রাগ হয় তাদের দর্শিনীর প্রতি। নিজের স্বামীকে নিয়ে দর্শিনীর এমন গর্ব করাটা ভালো লাগেনি সাফিনের। সে আবিদকে নিয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু দর্শিনী সাফিনকে সজোরে থাপ্পড় বসিয়েছে। সাফিন থাপ্পড় খেয়ে একদম চুপ হয়ে যায়। সাফিনকে মারার জন্য দর্শিনীর কাছে থাপ্পড় খাওয়া মেয়েটা ক্ষিপ্ত হয়ে দর্শিনীর সামনে দাঁড়ায়। সাফিন তখন তার উদ্দেশ্যে বলে, সাফিন, এটা থাম। প্রিয় দর্শনীকে কিছু বলবি না তুই? দর্শিনী ছেড়ে দেওয়ার পাত্র নয়। এমনিতেই জানোয়ার মেয়েটা তাকে বাজে কথা বলেছে, এত সহজে তার রাগ কমবে না। সে ইরার চুল খামছে ধরে হাত সজোরে মুচড়ে দেয়। ব্যথায় ইরা কেঁদে ফেলে। দিয়া, রাইমা, হৃদিতা দর্শিনীকে ছাড়াতে যায়নি। মেয়েটা দর্শিনীর হাতের মার খেয়ে দেখুক, হয়তো আজন্মের মতো শিক্ষা হয়ে যাবে। ইরার সঙ্গে আরেকটি মেয়ে ছিল। সেই মেয়েটা মৃদু রাগ দেখিয়ে এগিয়ে আসে। ঠিক তখনই রাইমা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যা কিছু ঘটেছে আদিব সবটা দেখেছে, ভালো করে শুনেছে। সাফিন নামের ছেলেটা দর্শিনীকে অনেক দিন ধরে পছন্দ করে, এটাও আজকে জানতে পারল। ছেলেটি নিশ্চয় দর্শিনীকে ফলো করেছে। মুগ্ধতা মিশিয়ে দর্শিনীর দিকে তাকিয়েছে। এইসব ভেবে আবিদের প্রচণ্ড রাগ হয়। তার গমরঙা ত্বকে নীল রক ফুটে উঠেছে। দর্শিনীর উপর তার মৃদুমন্দ রাগ হচ্ছে। আবার দর্শিনীর তেজস্বী রূপ, কথাবার্তা দেখে অনেক ভালো লেগেছে। কতদিন পরে স্বচক্ষে দর্শিনীর দৃঢ়চেতা প্রতিবাদী রূপটা দেখার সৌভাগ্য হয়েছে আবিদের। দর্শিনী একজন ভবিষ্যৎ লয়ার বা জজ। সে সবসময় চায় দর্শিনী সব দিক দিয়ে শ্রেষ্ঠ হোক, কেউ যেন কখনো তাকে অন্যায়ভাবে দমাতে না পারে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইরা নামের মেয়েটি। তাদের কাজের লোক ইমান আবদুল্লাহ আর সুফিয়ার মেয়ে ইরা। এই মেয়েকেই তার বাবা শাহরিয়ার চৌধুরী নিজ উদ্যোগে টাকা খরচ করে ভার্সিটিতে পড়াচ্ছে। মেয়েটা মোটামুটি মেধাবী ছিল, তাই যখন ভার্সিটিতে চান্স পেল ইমান আবদুল্লাহর সামর্থ্য ছিল না মেয়েকে পড়ানোর। তিনি যেহেতু অনেক আগে থেকে চৌধুরী পরিবারের বিশ্বস্ত কাজের লোক, তাই ওনার মেয়ে ইরার পড়াশোনার খরচ চৌধুরী পরিবারের থেকে দেওয়া হয়। সেখানে মেয়েটা বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশে কি তৈরি হচ্ছে। আবিদের ইমান চাচা আর সুফিয়া বেগমের কথা ভেবে খারাপ লাগছে। তারা কি জানে তাদের মেয়ে বকে যাওয়া জঘন্য জীবন লিড করছে? ছি, পোশাকের কি অবস্থা, যথেষ্ট শোচনীয়। আবিদ তার দিকে দ্বিতীয়বার তাকালো না। মেয়েটা শর্ট ক্রপ টপ জিন্সের প্যান্ট পরে আছে, পেটের অনেকটা দৃশ্যমান। মেয়েটাকে একবার দেখে কেউ কাজের লোকের মেয়ে বলবে না। তাকে দেখে মনে হচ্ছে যথেষ্ট ধনী ফ্যামিলি থেকে এসেছে। মেয়েটি নিশ্চয়ই সবার কাছে পরিচয় গোপন করে অশ্লীল কাজকর্ম করে বেড়াচ্ছে। সে হয়তো জানে না দর্শিনী আবিদের স্ত্রী। না জানি দর্শিনীকে হাজারটা উল্টাপাল্টা কথা বলেছে। আবিদ সাফিন সহ দুইজনকে নোটিশ করে, তাদের ছবি সহ গার্ডদের ছোট্ট একটা টেক্সট করে দেয়। এদেরকে আছে নিজের সক্ষমতা দেখাবে, অনেক ভালো করেই দেখাবে। নেহাতে সে মেয়েদের মারধর করে না, না হলে ইরাকে শিক্ষা দিয়ে দিত। তবে আবিদ ঠিক করলো ইরাকে শিক্ষা দেওয়ার জন্য ইমান আবদুল্লাহর হাতে ছেড়ে দেবে। রেস্টুরেন্টের মধ্যে বেশ তর্কাতর্কি শুরু হয়েছে। দর্শিনী ইরার চুলটা এখনও ছাড়েনি। আবিদ এবার এগিয়ে আসে। সাফিনের গ্যাংয়ের একটা ছেলে দর্শিনীর হাত থেকে ইরাকে ছাড়াতে তার দিকে হাত বাড়ায়। আবিদ তৎক্ষণাৎ ছেলেটির হাত মুচড়ে ধরে। মুহূর্তেই মটমট শব্দ হয়। ছেলেটা গলা ফাটা চিৎকার করে ওঠে। ছেলেটার আঙুলগুলো বুঝি ভাঙল। সবাই তখন দর্শিনীর পাশে সুটবুট পরিহিত লম্বাটে সুদর্শন পুরুষের দিকে তাকিয়ে দেখে। সাফিন সহ বাকি দুইজন ভয়ে মৃদু ঢোক গিলে ফেলে। আবিদ ছেলেটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দর্শিনীর দিকে ফেরে। দর্শিনী তখন ইরার চুল ধরে আছে। ইরা তখন ব্যথায় কাঁদছে।
আবিদ রুমাল দিয়ে দর্শনীর শুভ্র কপালে বিন্দু বিন্দু ঘামটুকু মুছে দেয়, তারপর চুলটা ঠিক করে কানের পিছনে গুঁজে দেয়। রাইমা আবিদকে এতদিন দেখেনি, শুধু আবিদের সম্পর্কে দর্শনীর কাছে শুনেছে। আজকে আবিদকে দেখে রাইমা হাঁ হয়ে আছে। আবিদ তখন দর্শনীর কোমল হাত ধরে বলে, দর্শিনী ছেড়ে দাও, আমি দেখছি বিষয়টা। আবিদ, মেয়েটা প্রচণ্ড বাজে, আপনাকে নিয়ে প্রচুর বাজে কথা বলেছে। আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো ওকে। দর্শিনী, ইরা ইমান আব্দুল্লাহ চাচার মেয়ে। সহসা দর্শিনীর হাত থেমে যায়। সে কি ঠিক শুনল? ইরার দিকে পূর্ণ দৃষ্টি দিল সে। মনে মনে ভাবল, ইমান চাচার মতো ভালো মানুষের এমন জঘন্য মেয়ে কীভাবে সম্ভব। ইরা আবিদের গলা পেয়ে ভয়ে নীল হয়ে গেল। আবিদকে সে চেনে, মানুষটা প্রচণ্ড রাগী। এই লোকটার বাড়িতেই তার বাবা মা কাজ করে। তাছাড়া আগে থেকে আবিদকে দেখেছে ইরা। আবিদের মতো ঠান্ডা মস্তিষ্কের মানুষকে প্রচণ্ড ভয় পায় সে। কিন্তু ইরা জানতো না দর্শিনী আবিদের স্ত্রী। আজকে ইরা দর্শিনীকে যত খারাপ কথা বলেছে সবটা আবিদ শুনেছে। ইরা ভয় পায় তার সিক্রেট সবার কাছে ফাঁস হয়ে যাবে ভেবে। তাছাড়া তার বাবা মাকে এইসবের জন্য যদি চাকরিচ্যুত হতে হয় তাহলে কি হবে? তাকে জীবন্ত কবর দিবে তার বাবা মা। আজকে যা কিছু ঘটল সবটা জানতে পারলে তাকে কেউ রক্ষা করতে পারবে না। সে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে কেঁদে ফেলল। আবিদ দর্শিনী দুইজনেই তখন ইরার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। আবিদ সাফিন এবং তার বন্ধুদের নিজের পরিচয় বলে বকাঝকা করতে থাকে। তারা সবাই ভয়ে ঢোক গিলছে। আবিদ তাদের ভিসির সঙ্গে কথা বলে ছাত্রত্ব বাতিল করে দেবে বলে হুমকি দেয়। সবাই ভয় পেয়ে আবিদের পায়ের ওপর হুড়মুড় করে পড়ে। আবিদ তাদের থেকে অনেক চেষ্টা করে পা ছাড়িয়ে নেয়। পরবর্তীতে সবাইকে ওয়ার্নিং দিয়ে দর্শিনীর হাত ধরে নিয়ে যেতে থাকে। দর্শিনীর পাশে ঢাল হয়ে আগে দর্শিনীর বন্ধুদের ধন্যবাদ দেয় আবিদ। তাছাড়া তাদের খাবারের বিলটা আবিদ দিয়ে দেয়। আবিদ রেস্টুরেন্টের ম্যানেজারকে সবটা বলে সিচুয়েশন নিজের দখলে করে নেয়। সে রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করে নেয়। পরবর্তীতে আবিদ দর্শিনী চলে যায়। দর্শিনীর বন্ধুরা তখন আবিদ দর্শিনীদের পরে যেতে থাকে। সাফিনের বন্ধুরা কি মারাত্মক ভুল করেছে ভেবে একে অপরকে দোষ দিতে থাকে। অবশেষে তাদের মধ্যে বড়সড় ঝগড়া বেঁধে যায়। সবাই রেগে গিয়ে ইরাকে সব দোষ দিতে থাকে। ইরা তখনও কাঁদছিল। সাফিন সবাইকে থামাতে চেষ্টা করছিল, কিন্তু কাউকে থামাতে পারে না। সবার মনে ছাত্রত্ব বাতিলের ভয়টা ছিল। পরবর্তীতে রেস্টুরেন্টের ম্যানেজার এসে জরিমানা নিয়ে তাদেরকে বের করে দেয়। সবাই ঝামেলা করে আলাদা আলাদা পথে চলে যায়। ইরা ভয়ে সাফিনের সাহায্য চায়। সাফিন তাকে মানা করে নিজের মতো চলে যায়। ইরা তখন সব দিক থেকে বিপদে পড়ে যায়। সে রাস্তাতেই কাঁদতে থাকে। আবিদের সেট করা গার্ডস আবিদের কথা মতো সাফিন সহ দুজনকে অচেতন করে সিক্রেট প্লেসে উঠিয়ে নিয়ে যায়। মেয়ে দুটাকে আবিদ ভিসি গার্ডিয়ান দিয়ে শিক্ষা দেবে তাই আপাতত ছেড়ে দেয়। আজকের ঘটনায় দর্শিনী প্রচণ্ড মন খারাপ ছিল। আবিদ কিছু খাবার প্যাক করে আলাদা গাড়ি ডেকে নেয়। কিছুক্ষণ পরে গাড়ি আসলে দর্শিনী উঠে বসে। আবিদ ড্রাইভারকে কিছু টাকা দিয়ে অন্য গাড়ি করে বাড়িতে চলে যেতে বলে। দর্শিনীর মন ভালো করার জন্য আবিদ ঠিক করে লং ড্রাইভে যাবে। সেই অনুযায়ী অনুষা বেগমকে জানিয়ে দেয়। তারপর দুজনে অজানা গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। দর্শিনীকে খুশি করার জন্য অনেক রকম চেষ্টা করে আবিদ, কোনো কিছুতেই লাভ হয়নি। পরবর্তীতে আবিদ তাকে বলে রেস্টুরেন্টে পৌঁছে ইরার বাজে কথাবার্তা শুনে সে কিভাবে রাগ কন্ট্রোল করেছে। তাছাড়া দর্শিনী সাফিনের ব্যাপারে কথা লুকানোর জন্য আবিদের ইচ্ছে করছিল দর্শিনীকে শিক্ষা দিতে। সবকিছু আবিদ দর্শিনীকে বলতে থাকে। দর্শিনী না শোনার ভান করে থাকে। আসলে সে সবটা শুনেছে। দর্শিনী শুনে অবাক হয়। আবিদ তাকে দূর থেকে বাহবা দিচ্ছিল। আবিদ দর্শিনীকে বলে, তোমার তেজস্বী রূপ উত্তপ্ত আগুনের ন্যায় দৃঢ় চেতনায় বারবার খুন হয়েছে তেজস্বিনী। ঠিক এভাবেই তোমার নিজস্বতায় ভিন্ন অনুভূতি, ভালোবাসায় প্রতিনিয়ত আচ্ছন্ন হয়ে আছি। সত্যি তোমাকে ছোঁয়ার সাধ্য আবিদ শাহরিয়ার চৌধুরী ছাড়া কারণ এই সুদর্শিনী। দর্শিনী আবিদের দিকে তাকিয়ে সবটা শুনল। আবিদের মুখে ভালোবাসার কথা শুনে মন খারাপ আংশিক কমে গেছে, কিন্তু হঠাৎই আবিদ মৃদুমন্দ রেগে যায়। দর্শিনীর উপর রাগ করে বলে ওঠে, ছেলেটা তোমাকে পছন্দ করত, তোমাকে ফলো করত, না জানি কতবার মুগ্ধ হয়ে তোমাকে দেখেছে। আমাকে আগে বলনি কেন? আমার ব্যক্তিগত নারীকে মুগ্ধ হয়ে দেখার অধিকার তার ছিল না দর্শিনী? আমাদের মাঝে কথা হয়েছিল একে অপরকে সব কথা শেয়ার করব, তাহলে তুমি বলনি কেন? দর্শিনী আবিদের তেজি কণ্ঠে ভয় পায়। ছেলেটা তাকে সরাসরি ডিস্টার্ব করেনি তাই সে বলতে চায়নি, কিন্তু আবিদ কি তার কথা শুনবে? আবিদকে সেই দিন সবটা বলে দেওয়া উচিত ছিল।
দর্শিনীর এখন আফসোস হচ্ছে। সময় কিভাবে চলে যায় সহজে বোঝা যায় না। দেখতে দেখতে 2 মাস হয়ে গেছে। আবিদ দর্শিনীর জীবন আগের ন্যায় সুন্দরভাবেই চলছে, কোনো পরিবর্তন নেই। সেই দিনের পর থেকে এই 2 মাসে দর্শিনীর ভার্সিটি লাইফে কোনো সমস্যা হয়নি। আবিদ তার সেফটির জন্য সব উপায় অবলম্বন করেছে। তবে চৌধুরী বাড়ির পরিবেশ আগের চেয়ে অনেকটা বদলে গেছে। এখন কেমন যেন নিঃশব্দ অবস্থা। এই তো গত মাসে আসফি ভিসা পেয়ে কানাডা চলে গেছে। অন্যদিকে শবনম চৌধুরী চলে গেছেন অস্ট্রেলিয়ায়। শেষ পর্যন্ত আবিদ ফুফিকে আটকাতে চেয়েছিল, কিন্তু চেষ্টা করেও সম্ভব হয়নি। আসফি আর শবনম চৌধুরী কেউই দেশে থাকতে রাজি নন। তাদের চলে যাওয়ার কথা শুনে শত অনুরোধ করা সত্ত্বেও দুইজনেই সিদ্ধান্তে অটল ছিলেন। তারপর থেকে বাড়িতে কেমন নিশ্চুপ অবস্থা বিরাজমান। বাড়ির চঞ্চল ছেলেটা কেমন যেন বদলে গেল, আবার সবাইকে ছেড়ে চলেও গেল। অনুষা বেগম শাহরিয়া চৌধুরী নিজেদের ছোট ছেলে বোনকে মনে করে কষ্ট পায়। চৌধুরী বাড়িতে এখন শুধু আরহান আর আবিদ আছে। অবশ্য শবনম চৌধুরী মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলে সবার সঙ্গে, কিন্তু আসফি সেভাবে কথা বলে না। তবে সপ্তাহ পর পর বাবা মার খোঁজ খবর নেয়। অনুষা বেগম এবং শাহরিয়া চৌধুরী আসফিকে মনে করে কষ্ট পায়, তবুও সবটা মেনে স্বাভাবিক থাকতে চেষ্টা করছেন প্রতিনিয়ত। মাসখানেক আগেই প্রজ্বলনী এবং তার বেবিকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। দর্শিনী সেই সময় বোনের আদুরে ছেলেকে নিয়ে মেতে থাকত। প্রজ্বলনীকে যখন মুহতাসিম ভিলায় নিয়ে আসা হয় তখন দর্শিনী অনেকদিন আবিদকে ছাড়া বোনের কাছে থেকেছে। বলা বাহুল্য আবিদের মতো দর্শিনীও বাচ্চা পছন্দ করে। আজকে অফিসে থাকা অবস্থায় আবিদ বাসা থেকে খবর পায় দর্শিনী রান্নাঘরে সেন্সলেস হয়ে পড়ে গেছে। শাহরিয়া চৌধুরী তৎক্ষণাৎ পারিবারিক ডাক্তারকে ডেকে এনেছে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় দর্শিনী প্রেগনেন্সির সময়টা খুবই স্বল্প ছিল। আবিদ নিউজটা পেয়ে বিস্মিত হয়েছে। বলতে গেলে নিজের বাবা হওয়ার সংবাদ পেয়ে তার অবস্থা হতবিহ্বল প্রায়। খবরটা পেয়ে আবিদ রিয়্যাক্ট করতে ভুলে গেছে। এত তাড়াতাড়ি বাচ্চা চায়নি আবিদ, তাই জন্য দর্শিনীকে বারবার পিল নিতে বলতো, কিন্তু দর্শিনী তার কথা শোনেনি। আবিদের আনন্দ দুশ্চিন্তা দুটোই একসঙ্গে হচ্ছে। আনন্দ হচ্ছে বাবা হবে ভেবে, অন্যদিকে দুশ্চিন্তা হচ্ছে দর্শিনীর বয়স কম চিন্তা করে। আবিদ জানে প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন থাকে। সবচেয়ে বড় কথা দর্শিনীর বয়স 19 বছর সামথিং চলছে, 20 বছর পূর্ণ হয়নি। আবিদের ভয়টা মূলত এখানেই। নিঃসন্দেহে দর্শিনী পিল না নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করেছে। খবরটা পাওয়া মাত্রই আবিদ বাসায় চলে আসে। বাসায় ফিরে দেখে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে। শাহরিয়া চৌধুরী সহ বাড়ির সবাই আনন্দে মিষ্টিমুখ করছে। পুষ্পিতার যেহেতু 8 মাস চলছে তাই সে আনন্দে যোগ দিতে পারেনি। তবে খবরটা শুনে পুষ্পিতা প্রচণ্ড খুশি হয়েছে। আগে পরে বাড়িতে 2 জন অতিথি আসতে চলেছে, তাই আনন্দের মাত্রাটা যেন বেশি। শাহরিয়া চৌধুরী তৎক্ষণাৎ শবনম ফুফিকে ভিডিও কলে খুশির খবরটা দেয়। শবনম চৌধুরী আবিদের জন্য ভীষণ খুশি। তিনি দর্শিনীকে ভিডিও কলে দোয়া করলেন, আবার সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন। তিনি জানিয়েছেন আবিদের সন্তানকে দেখতে তিনি ইন ফিউচার বাংলাদেশে ব্যাক করবেন। চৌধুরী বাড়ির সকলে আনন্দে আত্মহারা, বিশেষ করে দর্শিনী। একটা ছোট্ট প্রাণ তার ভিতর বেড়ে উঠছে। খবরটা শোনার পর থেকে মেয়েটা আনন্দে বারবার অশ্রুসিক্ত হচ্ছে। সেই ছোট্ট প্রাণটা আবিদ আর দর্শিনীর অংশ। বাচ্চাটা আবিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দর্শিনী উপলব্ধি করতে পারছে। বাড়িতে ফিরে আবিদ দর্শিনীর মুখোমুখি হয়। দর্শিনী তখন আবিদের মাত্রাতিরিক্ত গম্ভীর মুখ দেখে চুপসে যায়। ভাবতে থাকে আবিদ কি তার উপর রাগ করেছে? তার ছোট্ট বেবি হবে শুনে আবিদ নিশ্চয়ই খুশি হয়নি, না হলে আবিদকে আনন্দিত লাগছে না কেন? অজানা আতঙ্কে দর্শিনী নীল হয়ে যায়। পরক্ষণে আবিদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকে। আবিদের মতিগতি বোঝা যাচ্ছে না। দর্শিনী মনে মনে ঠিক করে নেয় আবিদ বেবি না চাইলে সে এক মুহূর্ত এখানে থাকবে না, এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তবুও বেবিকে জন্ম দেবেই। দরকার পড়লে দর্শিনী একাকী মানুষ করবে তার সন্তানকে। আবিদের সাহায্যের প্রয়োজন নেই। দর্শিনী বিছানায় অর্ধশোয়া হয়ে বসে আছে। আবিদের নিস্তব্ধতা তাকে কাবু করে ফেলেছে। সে আবিদের তীক্ষ্ণ দৃষ্টিতে পরক্ষণেই মাথা নিচু করে ফেলে। আবিদ কেঁপে উঠল মনে হয়। পরক্ষণেই দর্শিনীর পাশে বেডেই বসে পড়ে। অনেকটা সময় নিস্তব্ধ হয়ে বসেছিল দুজন। আবিদ হঠাৎই ইমোশনাল হয়ে দর্শিনীর নরম হাত আঁকড়ে অনেকগুলো চুমু খায়। তার চোখ বেয়ে টপটপ করে পানি ঝরছে। আবিদ একদমই কাঁদতে পারে না। এই প্রথম তাকে কাঁদতে দেখল দর্শিনী। আনন্দে কাঁদছে নাকি অন্য কারণে দর্শিনী কিছুক্ষণ ড্যাব ড্যাব করে চেয়ে বুঝতে চাইল। তাদের অংশ পৃথিবীতে আসতে চলেছে। বাবা হিসাবে আবিদ ভীষণ আনন্দিত। আজকে সন্তানের সুবাদে আবিদের চোখে পানি দেখল দর্শিনী।
স্বামী স্ত্রী দুইজনই নিঃশব্দে কাঁদছে। আবিদ তৎক্ষণাৎ দর্শিনীকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়। কিছুক্ষণ পর দর্শিনীকে ছেড়ে আলতো হাতে চোখের পানি মুছিয়ে দেয়। দর্শিনী শোয়া অবস্থাতেই আবিদকে জড়িয়ে ধরে থাকে। আবিদ তার মাথায় হাত বুলিয়ে বলে, আজকে আমি কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না বউ। বাবার কাছে খবরটা শুনে প্রথমে আমি বড়সড় বিষম গিয়েছিলাম। কেমন যেন বিশ্বাস করতে মন চাইছিল না। ভেবেছিলাম বাবা হয়তো মজা করছে। পরবর্তীতে ডাক্তার আঙ্কেল থেকে শিওর হলাম। তিনি জানালেন সত্যি নাকি আমি বাবা হচ্ছি। কথাটা মাথায় ক্যাচ করার পরপরই তোমার কাছে ছুটে এসেছি। আবিদের বুকের বাঁ পাশে মাথা রেখে দর্শিনী বলে, আমি আপনার গভীর মুখশ্রী দেখে ভয় পেয়েছিলাম আবিদ। ভেবেছি আপনি খুশি হননি, হয়তো পিলের ব্যাপারটা নিয়ে আমার উপর ভীষণ রেগে আছেন, আপনি বাচ্চা চান না।